ক্যাওক্রাডং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ের অবস্থান বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে, যা বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। যেখানে রয়েছে শুভ্র মেঘ, সবুজে মোড়ানো পাহাড় আর প্রকৃতির সব অপার সৌন্দর্যের এক স্বপ্নীল দৃশ্যপট। কল্পনার চেয়েও সুন্দর এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হবে পৃথিবীটাকে হয়তো আবারও নতুন করে দেখার কিছু রয়েছে। সাদা মেঘেদের দল, নীল আকাশ আর পাহাড়ের মিতালি মায়া এখানে আপনাকে বারবার মুগ্ধ করে তুলবে। এছাড়াও এই ক্যাওক্রাডং যাওয়ার পথেই দেখা মিলবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় অবস্থিত এক রহস্যময় লেকের, যার সৃষ্টি নিয়েও রয়েছে নানান ধরনের মতবিরোধ। সুবিস্তৃত পাহাড়ের গা বেয়ে উঠে আসা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সহজ সরল মানুষের জীবনযাপন আর প্রকৃতির সব নিখুঁত সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই ক্যাওক্রাডং পাহাড়ের চূড়ায়। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বগালেক সহ ক্যাওক্রাডং পাহাড় ও এই পথে যাওয়ার সময় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার ও সুন্দর গ্রাম মুনলাই ও দার্জিলিং পাড়ার আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই ক্যাওক্রাডং ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার সৌন্দর্যের লীলাভূমি এই ক্যাওক্রাডং পাহাড়কে নিয়ে। ক্যাওক্রাডং পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বান্দরবান শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ফকিরাপুল থেকে রাত 11টা 30 মিনিটের মার্সা পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বান্দরবান শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবান শহরের দূরত্ব প্রায় 325 কিলোমিটার। সবকিছু ঠিক থাকলে বাস আপনাকে সকাল 6টার আশেপাশে বান্দরবান শহরে নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বান্দরবান শহর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বান্দরবান শহরে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বান্দরবান শহর। আপনারা সকলে জানেন গতকালকে রাত 11টা 30 মিনিটের একটি বাসে করে আমরা রওনা হয়েছিলাম, আর বাসটি ঠিক আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। আজকে যেহেতু আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ক্যাওক্রাডং যাব, সেজন্য আমাদের প্রথমে রুমা যেতে হবে। তো রুমা যাওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব সরাসরি রুমা বাস স্ট্যান্ডে। তো যাই হোক, চলুন এখানকার যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা আগে সেরে নিই। সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা রুমা বাস স্ট্যান্ডের দিকে রওনা করব। সকালের নাস্তার পর্ব সেরে নেওয়ার জন্য বান্দরবান বাজার সংলগ্ন অসংখ্য খাবার হোটেল পেয়ে যাবেন। আমরাও জনপ্রতি মাত্র 70 টাকা দিয়ে বাজারের পাশের একটি হোটেল থেকে সেরে নেই সকালের নাস্তা। তো বাজারের পাশের একটি র্যান্ডম হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নিলাম, আর এখন আমরা মূলত রুমার উদ্দেশ্যে রওনা করব। রুমা যাওয়ার জন্য অথবা বগালেক অথবা ক্যাওক্রাডং যাওয়ার জন্য আপনারা কয়েকটি মাধ্যম পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে আপনারা বাসে করে যেতে পারেন, অথবা আরেকটি হচ্ছে এরকম জিপ ভাড়া করে যেতে পারেন। মূলত এই জিপগুলো পাওয়া যায় সামনে যে ধনেশ চত্বর রয়েছে, সেই ধনেশ চত্বরে একটি পরিবহন মালিক সমিতির অফিস রয়েছে। সেখান থেকে নির্ধারিত মূল্যে আপনারা এই জিপগুলো ভাড়া করে নিয়ে যেতে পারবেন। তো আপনারা যদি আমাদের মতো একজন বা দুইজন হন, সেক্ষেত্রে কিন্তু জিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা বাসে করে যেতে পারবেন। সকালের নাস্তার পর্ব সেরে এবারে আমাদের গন্তব্য রুমা বাস টার্মিনালের উদ্দেশ্যে। অটোযোগে বান্দরবান শহর থেকে রুমা বাস টার্মিনাল যেতে সময় লাগে মাত্র 5 মিনিট।
আর জনপ্রতি ভাড়া পড়েছিল 20 টাকা করে। তো আমরা কিন্তু চলে আসছি রুমা বাস স্ট্যান্ডে, আর 140 টাকা করে আমরা মূলত 2টা টিকিট কেটে নিলাম, যেটা হচ্ছে 280 টাকা পড়ছে। এখানকার প্রথম ট্রিপটা হচ্ছে 7টা 30-এ, এরপর 1 ঘন্টা পর পর আপনারা বাস পেয়ে যাবেন রুমা যাওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যেন সকালের ট্রিপটা ধরতে পারেন, অর্থাৎ 7:30টায় যে বাসটা যায়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে মানে সময়টা নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না আর কি, মানে কোনো ধরনের সমস্যা হবে না। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের বাস যথাসময়ে রওনা হয়ে যায় রুমা বাজারের উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে রুমা বাজারের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। পাহাড়ি এই আঁকাবাঁকা পথটুকু পাড়ি দিতে সময় লাগবে 3 ঘন্টার আশেপাশে। যাত্রা শুরুর প্রায় ঘণ্টাখানেকের মাথায় দেখা মিলবে এই পথের প্রথম চেকপোস্ট ওয়াই জংশন আর্মি ক্যাম্পের। নিরাপত্তার খাতিরে এসব পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে রাখাটা জরুরি। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি ওয়াই জংশন আর্মি ক্যাম্পে, আর এখানে আসলেই কিন্তু বাস থেকে সবাইকে নামিয়ে দেয়। এখানে মূলত এনআইডি চেক করা হয়, এনআইডিটা প্রদর্শন করে আমরা এখান থেকে চলে যাব। তো সবাই নেমে যাচ্ছে, বাসটা সামনে যাবে, আমরা আসলে চেকপোস্টে গিয়ে আমাদের এনআইডি দেখিয়ে আমরা বাসে উঠে যাব। তো ওয়াই জংশন আর্মি ক্যাম্পে আপনারা এনআইডি কার্ড দেখানোর পর এখানে 4-5 মিনিটের একটা বিরতি পেয়ে যাবেন। মূলত বাসটা এখানে দাঁড়ায় যেন সবাই আসলে তাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশনটা আসলে ওখানে করতে পারে। তো তখন কিন্তু আপনারা চাইলে এখানকার একটা স্থানীয় বাজার আছে, এগুলো থেকে ফ্রেশ কিছু ফ্রুটস আসলে ট্রাই করে দেখতে পারেন। এগুলো একদম আসলে পাহাড়ি ফ্রেশ ফ্রুটস। পাঁচ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা হয়ে যাই রুমা বাজারের উদ্দেশ্যে। এখান থেকেই মূলত এই রাস্তার আসল সৌন্দর্য বেশ কয়েক গুণে বেড়ে যেতে থাকে। তাই তো আমরাও কিছুটা রোমাঞ্চের খোঁজে উঠে পড়ি এই বাসের ছাদে। ওয়াই জংশন আর্মি ক্যাম্প থেকে আবারও ঘণ্টাখানেকের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছাই ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে। এখান থেকে মূলত আপনাকে রুমা উপজেলা ভ্রমণের জন্য জনপ্রতি 50 টাকা দিয়ে একটি করে পর্যটক তথ্য ফর্ম সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে আপনাকে লোকাল গাইড ও বগালেক সহ ক্যাওক্রাডং প্রবেশের অনুমতি প্রদান করা হবে। সো ফাইনালি 3.5 ঘন্টা যাত্রা করার পর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি রুমা বাস টার্মিনালে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমা বাস টার্মিনাল। বাসটা আমাদেরকে ঠিক এখানেই নামিয়ে দিয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা চলে যাব রুমা বাজারে। এখান থেকে রুমা বাজার সম্ভবত 30 টাকা ভাড়া নেয় সিএনজিগুলো বা মাহিন্দ্রাগুলোতে। তো আমরা এখন মূলত সেই মাহিন্দ্রাগুলোতে করে চলে যাব এখন রুমা বাজারে। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি রুমা বাজারে। আর আমার হাতে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার থেকে যে ফর্মটা দিয়েছিল সেইটারই একটা কপি মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা নিয়ে এখন আমরা তো এখানকার যে রুমা বাজারের যে গাইড সমিতি রয়েছে সেখানে জমা দিব, এবং ওখান থেকে সিরিয়ালি আমাদেরকে একজন গাইড দেওয়া হবে, যে গাইডকে নিয়ে আমরা তো এখন ক্যাওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা করব। রুমা বাজারের এই গাইড সমিতির অফিস থেকে আপনাকে যে গাইড সরবরাহ করা হবে তার থাকা এবং খাওয়া ব্যতীত প্রতিদিনের জন্য গাইড খরচ হিসেবে গুনতে হবে 800 টাকা করে, অর্থাৎ 2 দিনের জন্য 1600 টাকা। এছাড়াও ক্যাওক্রাডং যাওয়ার জন্য অসংখ্য বাইক কিংবা জিপ পেয়ে যাবেন এই রুমা বাজারেই। প্রতি জিপে যেতে পারবেন সর্বোচ্চ 14 জন করে, এবং বাইকে যেতে পারবেন চালক ব্যতীত সর্বোচ্চ 2 জন করে। ক্যাওক্রাডং যাওয়া এবং আসা বাবদ আমরাও একটি বাইক ভাড়া করে নেই এই বাজার থেকেই। এক্ষেত্রে বাইক প্রতি ভাড়া পড়েছিল মাত্র 2000 টাকা করে। সো এই মুহূর্তে আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি রুমা থানার সামনে। আমাদের যে ফর্মটি রয়েছিল সেই ফর্মের একটা কপি মূলত এখানে জমা দিতে হয় এবং এন্ট্রি করতে হয়। সেটি করে এখন আমরা এখান থেকে চলে যাব ক্যাওক্রাডংয়ের উদ্দেশ্যে।
তো আমরা রুমা বাজার থেকে রওনা হয়ে রুমা থানায় আমাদের একটি ফর্ম জমা দিয়ে এই মুহূর্তে আমরা চলে আসছি মোংলাই পাড়াতে, যেটাকে বলা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ অফ হিলট্রেক্স। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মোংলাই পাড়া, ওয়েলকাম টু মোংলাই পাড়া। এটা আসলে এতটাই পরিষ্কার যে আপনি এই জায়গায় না দাঁড়িয়ে পারবেন না। অসম্ভব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া হচ্ছে এটা, যেটা কিনা আপনার এই বগালেক বা আপনার কেওক্রাডং যাওয়ার সময় পড়বে। এই পাড়াটা আসলে এতটাই সুন্দর যা বলে বোঝানোর মতো না। আপনি চারপাশে দেখুন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা পড়ে নেই। আর প্রতিটা বাসার সামনে ময়লার ঝুড়ি বসানো আছে। কেউ চাইলেও আসলে যেখানে সেখানে ময়লা ফেলতে পারবে না, ঝুড়িতেই ফেলতে হবে। তো এই পাড়াটাতে যারা বসবাস করে তারা আসলে বম সম্প্রদায়ের। আর এখানে কিন্তু একটা স্কুল রয়েছে, মোংলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো বাচ্চা কাচ্চারা এখানে পড়াশোনাও করে। অসম্ভব সুন্দর, প্রতিটা বাসার সামনে অসংখ্য ফুলের গাছ এবং বিভিন্ন কালারফুল পাতা রয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগে। আর সব থেকে বড় বিষয় যেটা, যে আপনি যেদিকে তাকাবেন না কেন সব দিকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। এ পাড়ায় সর্বমোট 54টি পরিবারের বসবাস রয়েছে, যারা মূলত বম সম্প্রদায়ের একটি অংশ। জীবিকা নির্বাহের জন্য তাদের প্রধান পেশা হচ্ছে ফল চাষ ও বিভিন্ন পোশাক তৈরি করা। মোংলাই পাড়াতে বেশ খানিকটা সময় অতিবাহিত করে আমরা আবারও ছুটে চললাম কেওক্রাডং পাহাড়ের উদ্দেশ্যে। রুমা বাজার থেকে কেওক্রাডং পাহাড়ের দূরত্ব প্রায় 26 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। কেওক্রাডং যাওয়ার এই পথটুকুর সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, আর এরই মাঝ দিয়ে ছুটে চলেছি আমরা। রোমাঞ্চকর এই অনুভূতির স্বাদটা নিতে একবারের জন্য হলেও এই কেওক্রাডং পাহাড় ভ্রমণ করা দরকার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগালেকের ঠিক কিছুটা সামনেই, আর হয়তো এখান থেকে অল্প কিছু দূরে বগালেক অবস্থিত। আর এই যে দেখুন আমার দুই সাইড দিয়ে কত উঁচু উঁচু পাহাড়, যেটা কিনা একদম ধূসর কালারের একটা পাহাড়। লাদাখের যেমন পাহাড়গুলো ধূসর কালারের হয়ে থাকে, ঠিক ওই রকমই, যার কারণে আসলে বর্তমানে এই জায়গাটার নাম হয়ে গিয়েছে বগালেকের লাদাখ পাহাড়। তো যাই হোক, এটা পাহাড় কেটে মূলত রাস্তাটা তৈরি করা হয়েছে, দ্যাটস আর কি এরকম একটা অবয়ব তৈরি হয়েছে। আপনারা যখন বগালেক যাবেন তখন কিন্তু এই জায়গাটা আসলে দেখতে পারবেন। তো অবশেষে আমরা কিন্তু চলে এসেছি বগালেকে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগালেক। দেখুন চারদিকে হচ্ছে পাহাড়, মাঝখানে একটা লেক, যেখানে দেখুন লেকের পানি আর আকাশের মেঘ দুইটাই কিন্তু একত্রিতভাবে মিলে গেছে। এই পানিতেই কিন্তু আকাশের মেঘগুলো দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগতেছে। আর চারপাশটা দেখুন কত সুন্দর পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই লেকটা। আর লেকের পানি অসম্ভব স্বচ্ছ, দেখুন মানে নিচে যে মাছগুলো আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে আসলে। আর এরকম উচ্চতায় যে এত বড় একটা প্রাকৃতিক লেক রয়েছে, এটি হচ্ছে এই বগালেকের মূল বৈশিষ্ট্য। অসম্ভব সুন্দর আসলে, আপনারা যখন আসবেন এর এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে আসলে মুগ্ধ হয়ে যাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি প্রকৃতির এক অনন্য নিদর্শন। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির হ্রদ এটি। এই হ্রদের উৎপত্তি নিয়েও রয়েছে নানান ধরনের জল্পনা কল্পনা। কেউ বলে অনেক কাল আগে পাহাড়ের গুহায় বাস করত এক ড্রাগন। বম সম্প্রদায়ের ভাষায় ড্রাগনকে বলা হয় বগা। ড্রাগন দেবতাকে তুষ্ট করার জন্য স্থানীয়রা প্রায়ই গবাদি পশু উৎসর্গ করতেন, কিন্তু একবার কয়েকজন মিলে এই ড্রাগন দেবতাকে হত্যা করলে চূড়াটি জলমগ্ন হ্রদে পরিণত হয়। অন্যদিকে ভূতাত্ত্বিকগণ মনে করেন এটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ, কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ড পতনের ফলেই সৃষ্টি হয়েছে এই হ্রদের। যদিও বা স্থানীয় বম সম্প্রদায়ের উপকথার কোনো বাস্তব প্রমাণ নেই, তবুও উপকথার আগুন উদ্গীরণকারী ড্রাগন এবং ভূতাত্ত্বিকগণের দেয়া তথ্যের আগ্নেয়গিরির ঘটনার মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। এ কারণে বগালেক আজও ভ্রমণপ্রেমীদের কাছে এক রহস্যের নাম।
যাই হোক, বেশ খানিকটা সময় আসলে এই লেকের পাড়ে বসে লেকের সৌন্দর্য উপভোগ, আর সাথে সাথে এই যে লেকের যে ছোট ছোট মাছগুলো রয়েছে এগুলোকে কি বলবে, ফিশ স্পা বা এই ধরনের একটু অনেকে বলতেছে। যাই হোক, তো এই মাছগুলো আপনার পায়ে এসে এসে মানে ছোট ছোট করে ঠোকর দিবে, যেটা আসলে একটা ছোট পিটপিনি দেয় আর কি। তো যাই হোক, আমরা বেশ খানিকটা সময় আসলে এখানে কাটালাম। তো এখন দেখি গোসল করবো সময়, যেহেতু ক্যাবকাটার মতো কোনো ব্যবস্থা নেই, আর বেশ লম্বা একটা পথ, আর আজকে প্রচণ্ড গরম। তো আমাদের গাইড ভাই এখানে গোসল করা না ওটা ভালো হবে, দেখি ওই সাইডে সম্ভবত গোসল করা যাবে। তো যাই হোক, ওই দিকে কি আমরা এখন গোসলটা সেরে আমরা খাওয়া দাওয়া করে আমরা ক্যাবকাটার পথে রওনা করবো। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে এই বগা লেকে মূলত কী কী রয়েছে। বগা লেকে প্রথমে ঢোকার পরই ডান সাইডে একটি আর্মি ক্যাম্প রয়েছে, আর আর্মি ক্যাম্পের পাশাপাশি এদিকে কিন্তু বেশ কয়েকটি কটেজ রয়েছে। এখন অনেকগুলো আসলে কটেজ হয়ে গেছে বগা লেকে, আপনারা চাইলে কিন্তু এগুলোতে থাকতে পারবেন। তো থাকা নিয়ে কোনো ঝামেলা নেই, তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ছুটির দিনে আসলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। তো যাই হোক, চলুন এখন আমরা আগে গোসলটা সেরে আমরা খাওয়া দাওয়াটা করবো। তো দেখি এদিক দিয়ে সম্ভবত লেকের পাড়ে যাওয়া যায়, আমরা ওদিকে গিয়ে গোসলটা সারি। বগা লেকের স্বচ্ছ শীতল পানিতে বেশ খানিকটা সময় গা ভিজিয়ে দুপুরের খাবারের জন্য চলে আসি লেকের পাড়েই অবস্থিত একটি খাবার হোটেলে। দুপুরের খাবারের জন্য এখানেই রয়েছে বেশ কিছু খাবার প্যাকেজ, জনপ্রতি মাত্র 180 টাকা করে এই হোটেল থেকেই আমরাও সেরে নিই দুপুরের খাবার। তো বগা লেকে গোসল শেষ করে আমরা দুপুরের খাবার সারলাম মূলত এই দিদির হোটেলে। তো খাওয়া দাওয়া করতে না করতেই এদিকে দেখুন ঝুম বৃষ্টি নেমেছে, একদম অঝোরে বৃষ্টি নামছে, কিন্তু একদম সাদা হয়ে গেছে। ওদিক থেকে কয়েকজন বাইকার আসলো, পুরো ভিজে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা থামলে হয়তো আমরা রওনা হয়ে যাবো ক্যাকড়াঙ্গের উদ্দেশ্যে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে ইনশাল্লাহ। তো বেশ লম্বা একটা সময় বৃষ্টি হলো, আর এখন বৃষ্টি থেমে গেছে। চারপাশে দেখতে পাচ্ছেন একদম সতেজ হয়ে উঠেছে, দেখুন চকচক করতেছে। আর এখন আমরা মূলত ক্যাকড়াঙ্গের উদ্দেশ্যে রওনা করবো। আমাদের বাইকগুলো রেডি হচ্ছে, সম্ভবত 10 কিলো রাস্তা, 20 মিনিটের মতো লাগতে পারে। যাওয়ার সময় হয়তো 2টা পয়েন্ট পড়বে, একটা হচ্ছে এই বগা লেক ভিউ পয়েন্ট, আরেকটা হচ্ছে আপনার দার্জিলিং পাড়া। তো যাই হোক, সেই দুটো দেখে আমরা দেন চলে যাব আমাদের আজকের লাস্ট গন্তব্য ক্যাকড়াঙ্গের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আসলে আমি এসে পৌঁছেছি বগা লেক পাহাড়ে, অর্থাৎ বগা লেক পাহাড় 0 কিলো যেটাকে বলে, ঠিক এই জায়গাটায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা হচ্ছে বগা লেক পাহাড় 0 কিলো। মূলত রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে ক্যাকড়াং, আর আমরা মূলত বগা লেক থেকে এদিক দিয়ে এসেছি। আর এই সাইডে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একদম সাদা একটা বর্ণ হয়ে নামতেছে, ওইদিকে প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে। তো আমরা মূলত এখন এদিক দিয়ে উপরে উঠবো, এখান থেকে উঠলে বগা লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি সৃষ্টি, দেখুন কিভাবে বৃষ্টিটা পড়তেছে, অসম্ভব সুন্দর দেখুন। আর ওই দেখুন বগা লেক, মাশাআল্লাহ কতটা উপর থেকে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। কিন্তু দেখুন বৃষ্টিটা ওই জায়গায় পড়ছে, এইদিকে বগা লেক। আর আমরা মূলত ছিলাম এতক্ষণ ওই জায়গাটায় এতক্ষণ খাবার দাবার খেয়ে আমরা এখন উঠে আসলাম মূলত এই রাস্তাটা দিয়ে। আমরা এখন এদিকে চলে যাবো বগা লেকের দিকে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি ক্যাকড়াডংয়ের খুবই কাছে, ক্যাকড়াডংয়ের আগের পাড়া, সেটা হচ্ছে দার্জিলিং পাড়া। ওই যে দেখতে পাচ্ছেন ক্যাকড়াডং, আর এইটা হচ্ছে দার্জিলিং পাড়া। এই পাড়াটাও আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া, দেখতে খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড মানে এখানে আপনার আসলে সত্যিই ভালো লাগবে। আমরা প্রথম যে মোংলাই পাড়া দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া, ঠিক সেরকমই একটা পাড়া হচ্ছে এই দার্জিলিং পাড়া, অসম্ভব সুন্দর। এখান থেকে ক্যাকড়াডংটা খুব সুন্দরভাবে দেখা যায়। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ক্যাকড়াডং 0 পয়েন্টে, অর্থাৎ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ক্যাকড়াডং 0 পয়েন্ট, আর সামিট পয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। তো যাই হোক, আমাদেরকে বাইক এখানে নামিয়ে দিল, সবগুলো বাইক মূলত এখানেই থামে, আর ওইটা হচ্ছে সামিট পয়েন্ট। আমরা এখন ওখানে যাব, তার আগে এখানে নাম এন্ট্রির কিছু বিষয় আছে যেগুলো আপনাদের গাইড আসলে করে দিবে। তো যাই হোক, চলুন এখন আমরা মূলত ক্যাকড়াডং যে সামিট পয়েন্টটা রয়েছে সেখানে যাই।
ফাইনালি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যাকড়াডংয়ের একদম সামিট পয়েন্টে, যেটা কিনা 3235 ফুট উচ্চতায় অবস্থিত এবং বাংলাদেশের উচ্চতার দিক থেকে পঞ্চম স্থানে বর্তমানে অবস্থান করছে। একটা সময় ছিল যখন এই ক্যাকড়াডংই ছিল বাংলাদেশের সবথেকে উঁচু স্থান। বর্তমানে আরও নতুন নতুন কিছু পাহাড় আমরা আবিষ্কার করে ফেলেছি, যেগুলোর উচ্চতা আসলে আরও বেশি। দ্যাটস ওয়াই বর্তমানে এটি পঞ্চম স্থান অধিকার করে আছে। আপনি এখান থেকে চারপাশে যেদিকেই খেয়াল করুন দেখতে পারবেন সবগুলো পাহাড় কিন্তু এখান থেকে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং মনে হচ্ছে যে এই পাহাড়গুলো এই পাহাড়টার নিচে এবং এই পাহাড়টাই সবথেকে উঁচুতে। তো দ্যাটস ওয়াই আর কি এই ক্যাকড়াডং একটা সময় বাংলাদেশের ছাদ হিসেবে গণ্য হতো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মোটামুটি এখন পরন্ত বিকেল চলে আসছে। এখন সূর্য আসলে অস্ত যাবে, দেখতে পাচ্ছেন সূর্য একদম ডুবডুব অবস্থায় আছে। চলুন চারপাশের কিছু সৌন্দর্য আপনাদের উপভোগ করাই। আর এখানে আসলে সত্যি কথা বলতে আসার পর আপনার মন একদম ভালো হয়ে যাবে, কারণ চারপাশের এত সুন্দর সুন্দর ভিউ দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই ক্যাকড়াডংয়ে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। অনেকগুলো জুম ঘর বলতে আসলে ওই আমরা যেরকম বান্দরবনে যে ছনের জুম ঘর দেখি, বাঁশের জুম ঘর দেখি, ওরকম না, এগুলো টিন দিয়ে তৈরি করা, বাট নাম দিছে জুম ঘর। এই যেমন আমারটা হচ্ছে জুম 2। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রুম। এই যে এটা হচ্ছে 2, এই যে দেখতে পাচ্ছেন 2। সো একটা সুন্দর বারান্দা, এখান থেকে অনেক সুন্দর মেঘ আমরা হয়তো উপভোগ করতে পারবো ইনশাল্লাহ কালকে। তো যাই হোক, চলুন এখন আমরা একটু ব্যাগপত্রগুলো ছাড়ি, আমাদের ব্যাগপত্রগুলো ছেড়ে একটু চারপাশের সৌন্দর্য উপভোগ করি। শেষ বিকেলের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা অপেক্ষা করতে থাকি রাতের খাবারের জন্য। রাতের খাবার খাওয়ার জন্য এখানেই পেয়ে যাবেন একটি খাবার হোটেল। আমরাও জনপ্রতি 350 টাকা করে সেরে নিই রাতের খাবার। ক্যাকড়াডংয়ে রাতের খাবারের জন্য আপনারা আসলে বেশ কিছু আইটেম পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে ডিম, মুরগি, গরুর মাংস এবং আরেকটা আইটেম রয়েছে এখানে, যেটা হচ্ছে গয়াল। গয়ালটা হচ্ছে গরুর মতোই দেখতে, বাট এটা হচ্ছে একটু সাইজে বড় হয়, যেটা আসলে পাহাড়ে সবসময় সার্ভাইভ করে টিকে থাকে। তো মূলত সেই গয়ালের মাংস নিয়েছি আমরা আজকে, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গয়ালের মাংস। এটা গরুর মাংসের মতোই হয়তো বা খেতে টেস্ট হবে। তো আপনারা কিন্তু চাইলে এখানে আসলে এই খাবারটা আসলে ট্রাই করে দেখতে পারেন। আগামীকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টি মাথায় রেখে রাতের খাবার সেরে রাত খুব একটা গভীর না করে দ্রুতই ঘুমিয়ে পড়া উত্তম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাকড়াডংয়ের চূড়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যাকড়াডং পাহাড়ের একদম চূড়াতে। আর দেখুন আমার সামনে মেঘের ভেলায় চারপাশটা একদম ছেয়ে আছে, অসম্ভব সুন্দর লাগতেছে। সাদা মেঘে একদম ভরে গেছে। আর এই সাইডটা দেখুন, এই সাইডেও মেঘ আছে, এই পাহাড়টার পরে অসংখ্য মেঘ রয়েছে, বাট এই সামনের এই জায়গাটুকুতে মেঘ নেই। এই জায়গাটুকু পুরো গ্রিন দেখা যাচ্ছে। আসলে ক্যাকড়াডংয়ের সকালটা এতটাই সুন্দর, জাস্ট আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন অসম্ভব সুন্দর কিন্তু। আর সবাই আসলে উঠে গেছে, সবাই এদিকে চারপাশে আসলে মেঘের সৌন্দর্য উপভোগ করতেছে। তো মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে একটা ম্যাজিক্যাল মর্নিং, অসম্ভব সুন্দর। ক্যাকড়াডংয়ের এই চূড়া থেকে আরেকটি সুন্দর পাহাড় দেখা যায়, যেটার নাম হচ্ছে তন্ময় পাহাড়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে যে পাহাড়টা, ওই পাহাড়টা আসলে অনেক সুন্দর। আমরা এই ক্যাকড়াডংয়ের চূড়ায় আছি, সেম উচ্চতায় সম্ভবত ওই পাহাড়টাও দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর কিন্তু ওই পাহাড়টা। সো ফাইনালি বেশ খানিকটা সময় আমরা এই ক্যাকড়াডং পাহাড়ের চূড়া থেকে সকালের সূর্য উদয়টা উপভোগ করলাম। আর এখন কিন্তু সূর্য একদম পুরোপুরি উঠে গেছে। তো চারপাশটা একদম এখন ক্লিয়ার হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এদিকে একটা হ্যালিপ্যাড আছে, আর আসলে পিছনে যে ওই তন্ময় পাহাড়টা, ওই পাহাড়টাও আসলে বেশ চমৎকার। আর এদিক দিয়ে আসলে একটা রাস্তা চলে গেছে, যেটা কিনা ওই যে ওই পর্যন্ত চলে গেছে। এটাকে বলে মনে হয় সীমান্ত সড়ক। এখনও কিন্তু মেঘ একদম ভরে আছে এই সাইডটা পুরো। দেখুন অসম্ভব সুন্দর লাগতেছে। মেঘগুলো এখন আরও বেশি যেন ভিজিবল হয়ে উঠতেছে, আস্তে আস্তে গাঢ় হয়ে উঠতেছে ওই সাইডটাতে। অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু মাশাআল্লাহ। আর আমরা রাতে ছিলাম ওই কটেজটায়, এখানে আরও একটা কটেজ রয়েছে, ওই সাইডে আরও একটা কটেজ রয়েছে। যাই হোক মাশাআল্লাহ, সব কিছু মিলিয়ে আসলে এই ক্যাকড়াডংয়ের
চূড়ায় বেশ সুন্দর একটা সময় কাটলো, বেশ সুন্দর একটা সকাল কাটলো, মেমোরেবল হয়ে থাকবে এই সকালটা। অসম্ভব সুন্দর, যেটা কিনা একটা সময় বাংলাদেশের হায়েস্ট পয়েন্ট ছিল, মানে বাংলাদেশের ছাদ বলা হতো যেটাকে, যে এখানে দাঁড়ালে আসলে চারপাশে সব পাহাড় আসলে নিচু দেখা যায়। আসলেই সত্যি তাই, এখানে দাঁড়ালে আপনি চারপাশে সবগুলো পাহাড় সুন্দরভাবে দেখতে পারবেন। সবগুলো পাহাড় এখান থেকে খুব সুস্পষ্টভাবে দেখা যায়। তাহলে বুঝুন কতটা উঁচুতে এই পাহাড়টা অবস্থিত, মাশাআল্লাহ। কেওক্রাডং পাহাড়ের চূড়া থেকে সকালের অপরূপ দৃশ্য উপভোগ করে চলে আসি আমাদের কটেজে। কটেজ থেকে ব্যাগপত্র গুছিয়ে সকালের নাস্তার পর্ব সেরে আবারও ফিরতি পথে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।